হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা যে কে ড্রামা সিরিজটা শুরু করেছি তার ইতিমধ্যে আমরা 5টা এপিসোড দেখেছি এবং আর 3টে এপিসোড বাকি রয়েছে। বাট আজকের এই ভিডিওতে আমরা বাকি 3টা এপিসোড কভার করব, মানে ডেথ গেমের পুরো সিরিজটা আজকে শেষ হয়ে যাচ্ছে। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। বাট তার আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তোমরা সেটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো এবং স্কিপ করার পর সিস্টেমটা তোমরা অবশ্যই জেনে থাকবে। তো কোনো বিজ্ঞাপন থাকলে আমি প্লে করে দিচ্ছি, তোমাদের যেটা করার দরকার তোমরা করতে পারো। গাইস, তোমরা কি রোমাঞ্চ সন্ধায়ী এবং গেম উৎসাহী? তো বর্তমানে কিন্তু হৃদয় স্পন্দনকারী অ্যাডভেঞ্চার শুরু করার সময়। আর এখানে এভিয়েটর গেম রয়েছে, আর এটা এমন একটা গেম যা তোমার পালস রেটিংকে বাড়িয়ে দেবে। আর এই সাইটের সেরা গেমগুলোর মধ্যে এটা দুনিয়াব্যাপী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গেম এবং এই সাইটটি হচ্ছে পুরো ওয়ার্ল্ডের 1 নম্বর গেমিং প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিকভাবে লাইসেন্স প্রাপ্ত। আর এখানে যে এভিয়েটর গেমটি রয়েছে এটা এমন একটা গেম যেখানে তোমার প্রেডিক্ট করতে হবে যে প্লেনটা ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা অনায়াসে জেতা পসিবল। আর এখানের পুরস্কারগুলি এভিয়েটর খেলার প্রতিটা মুহূর্তকে অবিস্মরণীয় করে তোলে। আর এটা এমন একটা সাইট যেখানে তারা গেমগুলোর একটা বিশাল সম্ভার রেখেছে। আর এখানে অ্যাভিয়েটর ছাড়াও জেটেক্স, আন্দারবাহার, ক্যাশেক্স এবং জেডেক্স গেম রয়েছে এবং এই প্রত্যেকটা গেমেই সীমাহীন আনন্দ এবং বিনোদন রয়েছে। আর স্ক্রিনে যে প্রোমো কোডটা রয়েছে র্যান্ডম 7, এই প্রোমো কোড ইউজ করে তুমি যদি রেজিস্ট্রেশন করো তাহলে 34,000 রুপি পর্যন্ত বোনাস পেতে পারো এবং 250টি ফ্রি স্পিন পেতে পারো। আর তুমি এখানে গুগল পে, ফোন পে, পেটিএম এর মাধ্যমে বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও তুমি টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারো। আর এটা নিঃসন্দেহে 100% নিরাপদ একটা সাইট যেখানে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে তুমি সাইন আপ করতে পারো এবং শীর্ষস্থানীয় গেমগুলো খেলার এক্সেস পেতে পারো। আর তাছাড়া এখানে 24/7 গ্রাহক সহায়তা রয়েছে আর ওয়েলকাম বোনাস তো রয়েছেই। তো তুমি তোমার গেমিং অ্যাডভেঞ্চার শুরু করতে এখনই পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারো এবং অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই র্যান্ডম 7 প্রোমো কোডটা ব্যবহার করতে ভুলবে না। আর তারপরে তুমি পেয়ে যাবে হচ্ছে স্বাগত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, গত ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে টাইকে মারতে গিয়ে চুল নিজে অজ্ঞান হয়ে যায় আর তারপর যখন চুলের জ্ঞান ফিরে চুল দেখতে পায় যে টাই ওকে উল্টো টাই করে দিয়েছে, মানে বেঁধে রেখেছে। আর চুলকে তো তোমরা জানোই এটাই আমাদের ইজি আর কি। তো টাই তখন ওকে জিজ্ঞাসা করে, এবার বল কেমন লাগছে তোর? তুই কি জানতি যে তোর মৃত্যু এইভাবে কাটার কারণে হবে? আর এই যে তখন বলে, তুই তোর ভাই জিনটাইকে মেরেছিলি তাই না? আর এই সময় আমি জানি। এটা শুনে টাই অবাক হয়ে যায় এবং বলে, তুই কিভাবে জানলি? তো এই যে তখন বলে, ওর লাইফটা আমি নিজেই কাটিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয় না, টাইওকে ভয় পায় না, টাইওকে কেটে দেয় একবারে। তো যাই হোক, এরপর আবার সিনটা করে কি তোমার সেই অন্ধকার রুমে চলে আসে যেখানে আমরা ডেথকে দেখতে পাই। তো এখানে ইজে বলা শুরু করে, আমার মা বলতো যে অপরাধীরা অবশ্যই শাস্তি পায় কিন্তু ওই শাস্তিটা ধনীদের কাছে কোনোভাবেই পৌঁছাতে পারে না, এর জন্য আমাকে আবারও দুনিয়ায় পাঠাও, আমি নিজে ওকে শাস্তি দিতে চাই। আর তারপর ডেথকে বলে, যদি ওই গেমটা তুমি শুরু করেছো বাট এটা আমি শেষ করবো এবং আমিই জিতবো, আর তুমি আমাকে তাড়াতাড়ি প্লিজ শুট করো। তো এরপর ডেথ ওকে আবারও শুট করে এবং সেই হিসেবে তোমরা তো জানোই ইজে আবারও যাবে অন্য একটা বডিতে। তো এবার আমরা দেখতে পাই আমাদের ইজে যে বডিতে এসেছে সেটা হচ্ছে ইন্সপেক্টর জের বডিতে। অ্যাকচুয়ালি লাস্ট এপিসোডে আমরা যে দুজন পুলিশ অফিসার দেখেছিলাম তাদের মধ্যে একটা ছিল ইয়ং, মানে একটু বয়স কম, তার নাম ছিল জিওন। ওই ছেলেটাই কিন্তু টাইয়ের হাতে মার খেয়েছিল গত পর্বে দেখেছিলে। বাট ওর সাথে যে আরেকটা পুলিশ ছিল যে ঝামেলা চাচ্ছিল না, ওর একটু বয়স্ক বেশি, সেইটা ছিল হচ্ছে যে। আর ওর বডিতে এখন ইজে চলে এসেছে। তো যাই হোক, বর্তমানে ও যেহেতু পুলিশ বডিতে চলে এসেছে এজন্য আমরা দেখতে পাবো একটা চোরকে ধরছিল আর ও খুব অবাক হয়ে যায় যে আমি কোথায় যাচ্ছি, এখন আমি কার বডিতে রয়েছে, এগুলো আমি কেন করছি। আর তখনই আমাদের ওর লাইভ দেখানো হয়, মানে ওই পুলিশ অফিসার যে লাইভ। তো যে যখন ছোট ছিল তখন ওর বাবার মৃত্যু হয়ে গিয়েছিল সন্ত্রাসীদের হামলায়। অ্যাকচুয়ালি ওর বাবা একজন পুলিশ অফিসার ছিল আর সে সন্ত্রাসীদের ধরতে গিয়ে মারা গিয়েছিল। তো ওই সময় থেকে যে ঠিক করেছিল যে সেও বড় হয়ে পুলিশ অফিসার হবে এবং বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। তো পড়াশোনা করেও পুলিশ অফিসার হয়। আর এই খবর জানানোর জন্য ও যখন ওর মায়ের কাছে গিয়েছিল তখন ওর মা তো খুশি হয়ই না, উল্টো একটা ভয় পেয়ে যায় যে তুইও তোর বাবার মতো মরবি। তো তখন থেকে যে একটা সিদ্ধান্ত নেয় যে সে পুলিশে কাজ করবে ঠিকই কিন্তু বেশি এফোর্ট লাগাবে না, মানে নর্মালি কাজ করবে, মৃত্যু ঝুঁকিতে যাবেই না। তো এই কারণে সে কখনোই বেশি বিপদ হলে সেখানে মনে করো যাবে না, কোনো চোর ধরতে চাইতো না। আর এজন্য ওকে সবাই কামচোর, অকর্মণ্য এবং ভীতু অলস বলতো। তবে যে এগুলো এজন্যই করতো না কারণ সে চায় না তার মা মন খারাপ করুক বা তার মৃত্যু দেখুক, কারণ তার মা তাকে বলেছিল তুই তোর বাবার মতো আমার সামনে আবার মারা যাস না। তো সেই ভয়ে কাজ করতো। বাট কিছুদিন পরে তার মায়েরও মৃত্যু হয়ে যায়। আর এরপর আমাদের লাস্ট এপিসোডে সেই সিনটা দেখানো হয়, মানে ইজে দেখে যে টাই ওই পুলিশ অফিসার জিওনকে থাপ্পড় মেরেছিল। আর এরপর সিন আবার প্রেজেন্টে আসে, আমরা দেখতে পাই ইজে একটা রোড দিয়ে দৌড়াচ্ছিল আর সেখানে সে একটা চোরকে ধরে ফেলে। আর এটা কিন্তু খুবই পরিচিত একটা চোর, তোমরা চিনতে পারবে। এই শালাই সেই শালা যে ইজের সাথে একবার বেইমানি করেছিল। মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে ইজে যখন কয়েদি হয়েছিল তখন জেলে থাকতে কিন্তু এই ছেলেটার বন্ধু সেজেছিল, রড নিয়ে এসেছিল মারতে, পরে বন্ধু হয়েছিল। কিন্তু পরে যখন ইজে জেল থেকে বের হয় তখন কিন্তু ওই ইজেকে ছুরি মেরে ফেলেছিল। তো ইজে ওকে পেয়ে বলে, শালা তোকে পাইছি, কেমন আছিস বল, আর এতদিন কোথায় ছিলি? তো ওই চোরটি তখন
বলে তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাকে চেনো, আমি তো তোমাকে চিনতে পারছি না। তখন ইজে বলে তোর মনে নেই তুই অমুককে ছুরি মেরেছিলি? অ্যাকচুয়ালি ওই নামটা আমার মনে নেই যখন ইজে ওই কয়েদের বডিতে ছিল আর কি। তো যাই হোক, এরপর ইজে করে সেই মারা মারে, আগের বারের প্রতিশোধ নেয়। আর তারপর ওই রোডেই ও যে ওই কয়েদিকে মেরেছিল সেটা কনফেস করে। কিন্তু এদিকে চারদিকে দেখা যায় সবাই ভিডিও বানিয়ে ফেলে, আর এতে পুলিশ স্টেশনে হাঙ্গামা লেগেছে, বাট পজিটিভ হাঙ্গামা। সবাই ভাবতে থাকে এটা কি হলো যে এত বড় একটা খুনিকে ধরে ফেললো যার কাছে ছুরিও ছিল, তাও জের মতো একটা লোক যে কিনা কোনো চোর দেখলে প্রেসাব করে দিত, কাজ চুরি করতো, সে এত বড় একটা কাজ করলো। কিন্তু আমরা তো জানি যে জের ভেতরে এখন যে নেই, ইজে রয়েছে। তো যাই হোক, ওদিকে আমরা দেখি ইজে করে কি জিওনকে নিয়ে, ওই জুনিয়র পুলিশ অফিসারকে নিয়ে সেই ডেরায় আসে যেখানে মৃত্যুর খেলা হয়। মৃত্যুর খেলা হয় বলতে ওই যে আগের বারে যে চুল ছিল সাইকো, ও যেখানে আর কি মানুষ মেরে পেন্টিং করতো। তো এরপর ইজে করে কি যিশুর কলমটা আনতে রুমে যায়, আর জিওন তখন সেখানে থাকে এবং সে অবাক হয় এই রুমে তো রক্ত খুন খারাপই কিভাবে হলো, আর এই রুমের খোঁজই যে কিভাবে পেলো। আর এদিকে আমরা দেখি টাই তো মনে করো চুলকে মেরে অনেক খুশি, আমাদের আগের ইজেকে মেরে, এবং সে তার মেয়ে সেক্রেটারির কাছে এসে বলে শোনো, আমি তোমাকে একটা স্পেশাল ডেটে নিয়ে যেতে চাই, তুমি কি আমার সাথে যাবে? আর সেটা এমন একটা জায়গা হবে যেখানে আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে যাইনি। সেক্রেটারি তো খুব খুশি হয়ে যায়, কোম্পানির সিও যদি প্রেম করতে চায় বুঝতেই পারছো। আর এখনকার বেশিরভাগ মেয়েরাই তো মনে করো গাড়ি, টাকা, মোবাইল দেখলে মনে করো পাগল হয়ে যায়। আমি সবার কথা বলিনি, বেশিরভাগ মেয়ের কথা বলেছি। তো যাই হোক, এদিকে আমরা দেখি ইজে করে কি ওই কিলারের রুমের চুলের রুমের যত সিসিটিভি ফুটেজ ছিল সেগুলো বের করে নিচ্ছিল। আর জিওন তো অবাক হয়ে দেখছিল যে ইজে কি করছে। তো এখানেও দেখতে পায় যে ইজে করে কি সকল ভিডিও ডিলিট করে দেয়, আর তারপর সেখানে পুলিশকে খবর দিয়ে দেয় এবং পুলিশের ফরেনসিক গ্রুপ চলে আসে। তো এখানে গোয়েন্দা অবাক হয়ে যায় যে এই জায়গার লোকেশন কিভাবে বের করলো, ও তো আগে কিছুই করতো না, এত বড় কাজ কিভাবে করলো। আর তখন ওর যে বস ডিটেকটিভ, সে করে কি জেকে জড়িয়ে ধরে। তো ওখানে যখন পুলিশ দিয়ে ভরা, তখনই সেই জায়গায় টাই চলে আসে হচ্ছে তার সেক্রেটারিকে নিয়ে। টাইয়ের ইচ্ছা ছিল এখানে সেক্রেটারিকে ওই চুলের রুমে বেঁধে ওকে মারবে, রাত রঙিন করবে। কিন্তু সেক্রেটারি তো আর জানতো না যে রাত তো রঙিন হবে ঠিকই, কিন্তু কালার হবে হচ্ছে লাল। তো যাই হোক, টাই যখন সেখানে আসে অনেক ভিড় দেখতে পায়, আর এই জন্য সে ইজেকেই জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। তো ইজে বলে এখানে কারো মৃত্যু হয়েছে, আর এখানে পুলিশ চেকিং করতে এসেছে, আপনি কি এই বাড়িতে এসেছিলেন? টাই বলে না, আমি এই বাড়িতে আসিনি, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। তো এরপর ইজে বলে আচ্ছা, আপনি চলে যান এখান থেকে, তা না হলে মানুষ আবার আপনার উপর সন্দেহ করবে, কারণ যারা মার্ডারার বা খুনি হয় তারা তাদের ক্রাইম লোকেশনে অবশ্যই ফিরে আসে। তো আপনি হতে পারে আবারও এসেছেন। আর তারপর সে করে ওই সেক্রেটারিকে জিজ্ঞেস করে মেয়েকে তোমার নাম কি, কিন্তু ওই মেয়েটি বলে আমি তোমাকে কেন নাম বলবো। কিন্তু ইজে বলে আমি এজন্যই জিজ্ঞেস করছি কারণ তুমি যদি কালকে নিখোঁজ হও তাহলে তোমাকে আমরা খুঁজবো কিভাবে, কারণ তুমি একটা ছেলের সাথে রয়েছো রাত বিরাতে। তো এরপর ওই সেক্রেটারি নামটা বলে দেয়, কিন্তু টাই সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। অ্যাকচুয়ালি সেক্রেটারির সাথে ওকে দেখে ফেলেছে পুলিশ অফিসার, তারপর নামও জিজ্ঞেস করেছে। তো ও যদি এই সেক্রেটারি কিছু করে পুলিশ তোকে খুঁজে বের করবে, এখানে ইজের সিস্টেম আর কি হুমকি দিয়ে দিয়েছে টাইকে। আর ইজে খুব ভালো মতোই জানতো যে এই টাই শালা তো একটা সাইকো, তো মেরে দেবে মেয়েটাকে। তো যাই হোক, পরের দিন আমরা দেখি ইজের একটি নিউজ দেখানো হচ্ছে যেখানে বলা হচ্ছিল যে সে একটা এমন চোর ধরেছে যার কাছে ছুরি ছিল এবং সে অনেক বড় একটা খুনি ছিল, আর এর সাথে সে চুল নামের একটা মারাত্মক সাইকো কিলারের ডেরাও খুঁজে বের করেছে, আস্তানাও খুঁজে বের করেছে, যেখানে সে নিরাপরাধ মানুষদের বেঁধে হত্যা করতো এবং তারপর পেন্টিং করতো। কিন্তু চুলকে এখনো পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি চুলের বডি তো টাই গায়েব করে ফেলেছে। আর এরপর টাই করে কি কিছু গুন্ডাকে বলে যে ইন্সপেক্টর জের উপর নজর রাখতে, কারণ ও আমাকে বিরক্ত করছে। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো টাইয়ের অলরেডি ইজের উপর রাগ উঠে এসেছে, কারণ গতকাল ওই মেয়েটাকে নিয়ে ইজে ওকে যেতে দেখেছে। আর এদিকে ইজে করে ওই রুমে যত মনে করো সিসি ক্যামেরা রেকর্ড হয়েছে, টাই যে চুলকে কেটেছে সেই ভিডিও রেকর্ডিং একটা রিপোর্টারকে দেয়, আর তারপর পুলিশ স্টেশনে চলে আসে। আর তারপর যেটা হয়, ওর সাহসিকতার জন্য তো অনেক তালি বাজানো হয়, কারণ সে পুলিশে জয়েন করেছে 12 বছর, বাট এই ফার্স্ট এত বড় একটা কাজ করেছে। আর তখন জিওন জেকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি যে টিভি চ্যানেলে ভিডিও দিয়ে আসলে, তাহলে তুমি ওই চুলের আস্তানায় কোন ভিডিও ডিলিট করেছিলে? আর তখন ইজে বলে দেখো, চুল নিজে তো একটা সাইকো ছিল, সবাইকে ধরে মারতো, আর টাই সেই চুলকেই মেরে ফেলেছে। তো চুল নিজেই যেহেতু একটা খুনি, তো চুল যখন টাইকে ধরে নিয়ে এসেছে সেই ভিডিওটুকু আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু টাই যখন চুলকে মেরেছে সেটুকু আমি রেখে দিয়েছি। আর তখনই জিওনের চোখ যে একটা লেডির দিকে, যাকে দেখে সে বলে আরে এই মহিলাটি আবার এখানে কেন এসেছে? আর ইজে যখন ঘুরে দেখে তখন সে দেখতে পায় এটা তার রিয়েল লাইফের মা, অরিজিনাল জীবনের মা, ইজের মা, এবং সে প্রতিদিনই আজও পুলিশ স্টেশনে আসে। তো ইজে তখন জিজ্ঞাসা করে যে সে এখানে কেন আসে। তো জিওন তখন বলে একটা ছেলে তার বাড়িতে অনেকগুলো টাকা রেখে গিয়েছে একটা ব্যাগে, আর ওই ছেলেটার চেহারা সিসিটিভিতে এসেছিল, আর তার পরের দিন ওই ছেলেটা মারাও গিয়েছে। আর এরপর ওই মহিলাটি পুলিশে ইনফর্ম করে। তো সে জানতে চায় তার কাছে টাকাটি কেন পাঠিয়েছিল। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই জানো এখানে কোন কথা বলা হচ্ছে। আমাদের ইজে যখন হ্যান্ডসাম হান্ক হয়েছিল, মডেল হয়েছিল, তখন কিন্তু সে তার মায়ের ঘরে টাকা রেখে এসেছিল। তো সেই টাকাটা কিন্তু ওর মা নেয়নি। তো যাই হোক, এরপর ইজে করে কি তার মায়ের সাথে দেখা করে, আর এখানে অনেক ইমোশনাল একটা ব্যাপার হয়, কারণ কেউ না জানুক ইজে তো জানে এটা তার মা। এবং এখানে আমরা দেখতে পাই ইজে তার মায়ের জুতার ফিতাটাও বেঁধে দেয়, এবং ইজে জিজ্ঞেস করে তার মাকে আপনি এই পুরনো জুতা কেন পরছেন, এত ছেঁড়া জুতা? তো ইজের মা তখন বলে এই জুতাটা আমার ছেলে আমাকে দিয়েছিল, আর এই কারণে এটা আমি মরার আগ পর্যন্ত পরবো, আর তাছাড়া এই জুতাটা পরলে আমি আমার ছেলেকে ফিল করতে পারি, আমার মনে হয় সে আমার সাথেই রয়েছে। তো যাই হোক, এরপর ইজে জিজ্ঞাসা করে আপনি এতগুলো টাকার ব্যাগ পুলিশে কেন ফেরত দিয়েছেন? তো সে তখন বলে যেহেতু আমার ছেলেই নেই, আমি কিভাবে বুঝবো যে আমার ছেলেই টাকা দিয়েছে নাকি অন্য কেউ দিয়েছে, আর এর জন্য আমি পুলিশে দিয়ে দিয়েছি। তো এরপর সে বাড়ি ফিরে আসে, আর ইজেও করে কি তার মায়ের জন্য খাবার রাখতে এসেছিল, এবং সে তার মায়ের ইনডাইরেক্টলি কেয়ার রাখা শুরু করে। আমরা তো জানি যে ইজে এখনো বেঁচে রয়েছে, বাট অন্য একজনের রূপে রয়েছে, ইজের মা এখনো
সন্তানহীন হয়নি, কিন্তু আজই তার উপর অ্যাটাক হয়। আর এই অ্যাটাকার কিন্তু এর আগের লাইফে ইজের উপর অ্যাটাক করেছিল। আই মিন ইজে যখন ক্রিমিনাল হয়েছিল তখন তাকে ট্রাকের ভেতরে যে আটকে রাখা হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর এরপর যে বাইক চেজিং এর সিন হয়, মানে ও যখন অনেক বড় একটা ক্রিমিনাল, তখন কিন্তু এই গুণটাটাই ওকে ধরে রেখেছিল। আবার ওদেরকে মারার পরে ইজে যখন সেই লাইফে পালিয়ে আসছিল তখন যে ওই চেজিং এর সময় একটা ব্লাস্ট হয়েছিল, এই কারণে এই ভিলেনের ফেস পড়ে গিয়েছিল। তো এই গুন্ডা ইজেকে না চিনলেও ইজে ঠিকই গুন্ডাকে চিনে ফেলে। আর এই গুন্ডাকে কিন্তু দায়িত্ব দিয়েছিল টাই, যে এই পুলিশ অফিসার আমাকে জ্বালাচ্ছে, ওকে শেষ করে দে। তো এই জন্য ঘুরে ফিরে গুন্ডা যেই হোক বারবার ইজের কাছে আসে। আর ওদিকে আমরা দেখি টাই তার বাবার রুমে কিছু ফটো দেখছিল। আর এই ফটোগুলো সেই সময় যখন যিশু আর ইজে রাস্তার মধ্যে ছিল এবং ওদের অ্যাক্সিডেন্ট করা হয়েছিল। মানে কেউ একজন এই ছবিগুলো তুলে ওর বাবার কাছে দিয়েছে, তার মানে ওর বাবা অলরেডি ওর পেছনে, আই মিন টাইয়ের পেছনে একটা গোয়েন্দা রেখে দিয়েছে। তো টাইয়ের বাবা যখন জানতে পারে যে আমার ছেলে এইসব কাজ করে, এইসব কাণ্ড কারখানা করছে এবং উল্টো ওর অ্যাসিস্ট্যান্টকে ফাঁসিয়ে দিয়েছে, তখন সে মনে করে একবারে ডিপ্রেসড হয়ে যায়। আর এদিকে আমরা দেখি টাই করে কি একটা লোককে ছুরি মেরে চার্জে যায় এবং বলে, ভগবান আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি কিছুই করতে পারবে না আমার লাইফে, যা কিছু ডিসাইড কর আমি নিজে করব। আর আমি এখন একটা খুন করে এসেছি, তুমি কি করতে পেরেছো? তোমার হাতে কি কিছু আছে? মানে চিন্তা করো টাকা পয়সা ক্ষমতার জন্য কোন লেভেলে চলে গিয়েছে। আর তখন একটা রিপোর্টার তাকে কল করে বলে, আমাদের কাছে আপনার একটা রেকর্ডিং এসেছে, আর ওই রেকর্ডিং থেকে প্রুফ হয়ে যাবে যে আপনি চুল নামে ওই লোকটিকে মেরেছেন। আর এরপর এটাও জানা যায় যে ওই ভিডিওটি আজকে ডাইরেক্ট টিভি চ্যানেলে ব্রডকাস্ট হতে চলেছে। তো টাই তো এটা শুনে পাগল হয়ে যায়। আর তারপর সে একটা লোককে কল করে যে ইজেকে মারতে গিয়েছিল, বাট সৌভাগ্যবশত ইজে বেঁচে গিয়েছে এবং উল্টো ইজেই তাকে ধরে ফেলেছে। তো এই কারণে যেটা হয়, ইজে করে কি টাইয়ের ফোনটা রিসিভ করে। তো ইজে যখন কলটা রিসিভ করে, আই মিন ইন্সপেক্টর যে যখন কলটা রিসিভ করে, টাই তো অবাক হয়ে যায় যে ওই অফিসার বেঁচে গেল কিভাবে। তবে এখানে উল্লেখ্য, ইজে কিন্তু বলে না যে আমি সেই অফিসার, উল্টো টাই তখন তাকে বলে আমার সাথে এখনই দেখা করো। কিন্তু তখন ইজে বলে, আমি পুলিশ অফিসার, তুমি আমার সাথে এখনই পুলিশ স্টেশনে এসে দেখা করো। আচ্ছা তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কিছু করেছো নাকি? হ্যাঁ আসো পুলিশ স্টেশনে এসে দেখা করো। আর এই কথাই তো টাই মনে করো চমকে যায়, কিন্তু তারপরে বলে ঠিক আছে আমি শীঘ্রই দেখা করছি। কিন্তু ইজে জানতো টাই এত বড় মাপের লোক সে জীবনও আসবে না। কিন্তু তখনই ইজেকে তার যে এসপি, মানে অনেক উপরের লেভেলের, সে ডাকে। আর এরপর সে যখন সেখানে যায়, সে একটা লোককে দেখতে পায়, আর ও ছিল একটা বড় মাপের উকিল। আর এই উকিলকে কিন্তু এর আগেও আমরা দেখেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ইজে যখন একটা সময় কয়েদি হয়ে জেলে ছিল, তখন একটা পথচারী তার উপর কিন্তু অ্যাটাক করেছিল, যেটা আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম। আর তাকে কিন্তু এই উকিলই টাকা দিয়েছিল যাতে ইজেকে জেলের ভিতর মারা হয় এবং ইজে জেল থেকে বাইরে হতে না পারে এবং উকিল বা তার মালিককে ওকে টাকা না দিতে হয়। আর এই কারণে ওই অ্যাক্সিডেন্টটা কিন্তু টাই করিয়েছিল, আর টাই টাকা দিয়েছিল উকিলের মাধ্যমে ইজেকে জেলে মারার জন্য। তো যাই হোক, এরপর সে একটা রুমের ভেতরে আসে, আর সেখানে সে দেখতে পায় বড় চিফ প্রফেসরের সাথে টাই বসে রয়েছে। তো যাই হোক, ওখানে আমরা দেখতে পাই যে ইজের যে সিনিয়র ছিল, অনেক বড় অফিসার, মনে করো যে পুলিশ সুপার, সেও মনে করো টাইয়ের ঐশ্বর্য দেখে, ক্ষমতা দেখে পেশাব করে দিয়েছে। আর সেই অফিসার মনে করো যে আমাদের ইজেকে ডাকিয়ে নিয়েছে, একটা ছোট্ট পুলিশ অফিসার সে। তো টাই তখন নিজেকে বলে, তুই কি চাস? আমার পেছনে কেন পড়ে আছিস? আর তুই এই ব্যাপারে সাইন কর, তুই যা যাবি তাই পেয়ে যাবি, তুই সকল সাক্ষীর সকল কেস উঠিয়ে নিবি। কিন্তু তখনই ইজে করে কি যিশুর পেন বের করে, তবে ডকুমেন্টে সাইন করার জন্য নয়, সে উল্টো ডকুমেন্টটা ছিঁড়ে ফেলে এবং বলে, আমার তোকে লাগবে, তোকে আমি শেষ করে দেবো। কিন্তু টাই তখন বলে, আরে হালা পুরো কোরিয়াই তো আমার, তুই আমার হয়ে কাজ কর কুত্তা, তোর ভালো থাকবি। বাট ইজে তখন বলে, ঠিক আছে তাহলে দেখা যাক, তুই তোর মতো কর, আমি আমার মতো করি, দেখি কে পারে। কিন্তু এরপরে টাই যখন বাইরে আসে, আমরা দেখতে পাই উকিল সবাইকে কল করে কিছু বলে, আর তখন সবার চোখ যায় টিভিতে। আর তারপর টাই বাইরে আসে এবং এখানে আমরা দেখতে পাই সকল টিভি চ্যানেলের রিপোর্টার এসেছে। আর এখানে টাই করে কি তার ক্রাইমটা কনফেস করে এবং সে বলে যে আমি ওই সাইকো চুলকে মেরেছি, কারণ সে আমাকে ধরে একটা জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে সে আমাকে কেটে টুকরো টুকরো করতে চেয়েছিল। আর সে আমাকে বলেছিল সে অলরেডি 70-75 জনকে মেরেছে, তবে অ্যাকচুয়ালি আমি ওটা বাড়িয়ে বলেছিলাম দুষ্টুমি করে, 15 জনকে মেরেছে অলরেডি। তো আমাকে মারলে 16 নম্বর জন হতো, কিন্তু আমি যে ওকে মারতে পেরেছি এই জন্য আমি উল্টো অনেক হ্যাপি। আর আমি নিজেকে বাঁচানোর জন্য ওকে মেরেছি, আমি কি এতে কোনো ভুল করেছি? তো কেউ কিছুই বলে না এবং উল্টো টাই সুপার হিরো হয়ে যায়, কারণ সে সেলফ ডিফেন্সের জন্য একটা খুনিকে খুন করেছে। আর এরপর যেটা হয়, সেই দৃশ্যটুকু চালানো হয়, মানে সিসিটিভি সেই ক্লিপটুকু, যেখানে দেখানো হয় যে কিভাবে চুল টাইকে ধরে নিয়ে যাচ্ছে এবং বেঁধে রুমে নিয়ে এসেছিল। কিন্তু এর পরের ভিডিওটা আর চালানো হয় না, কারণ তারপর থেকে তো তোমার বুঝতেই পারছো টাই চুলকে কেটে টুকরো টুকরো করেছে একবারে সাইকোর মতো। তো ওটা চালু দিলে তো মনে করো যতই ও খুনিকে মারুক, তারপরে ব্যাপারটা বেশি বেশি হয়ে যায়। তো যাই হোক, এখানে ঘটনাটা আসলে কি ঘটলো, পুলিশ অফিসার যে বা ইজে কিন্তু ভিডিও দিয়েছিল হচ্ছে যেখানে টাই টুকরা টুকরা করেছে হচ্ছে চুলকে বা ওই সাইকো কিলারকে, কিন্তু এখানে এই ভিডিওটুকু কই থেকে আসলো? অ্যাকচুয়ালি এটার রহস্য একটু পরে তোমরা জানতে পারবে, এর পেছনে একটা মাস্টার মাইন্ড রয়েছে। তো যাই হোক, এই ঘটনায় যেটা হয়, টাই সম্পূর্ণ নির্দোষ হয়ে যায়। আর এই কারণে ওদের যে পুলিশ সুপার ছিল, সে উল্টো ইজে এবং তার যে বড় অফিসার তাকে মনে করো কাজ থেকেই বরখাস্ত করে দেয়। আর তখন টাইয়ের ফোনে হুমকি দিয়ে বলে, তোকে তো আমি ছাড়বই না। আর এরপর টাই করে কি তার গুন্ডাদের দিয়ে ইজেকে কিডন্যাপ করে। আর তারপর টাইয়ের লোকেরা তাকে কল করে জিজ্ঞাসা করে, ওকে তো কিডন্যাপ করেছে, ওকে কি এখন মেরে ফেলবো? টাই বলে, না না, ওকে মারিস না, আমি নিজের হাতে ওকে মারবো, আমি এখন দেশের বাইরে যাচ্ছিলাম, আমি আবার ফেরত আসছি। আর আমরা দেখতে পাই যে টাই এই মুহূর্তে খুব বিলাসবহুল একটা রুমে রয়েছে, বাট এটা কিন্তু একটা প্রাইভেট প্লেন ভাই, 707 বোয়িং, একটা বিশাল বড় প্লেন। তো এখানে আমরা দেখতে পাই টাই করে কি ঘুমের ওষুধ বা নেশায় খেয়ে করে কি ঘুমানোর প্রস্তুতি নেয়, বাট তখনই হঠাৎ করে প্লেন কাঁপতে থাকে এবং টিভিতে লিখা ওঠে, তুই একটা অ্যাথলেটকে টাকার লোভ দেখিয়ে প্যারাশুট ছাড়া লাভ দিতে বলেছিস এবং তুই ওকে টাকাও দিসনি এবং তোর প্রোডাক্ট
প্রোডাক্টের স্পন্সরশিপও হয়ে গিয়েছে, অনেক নামডাকও হয়ে গিয়েছে। তুই তোর ভাইকে মেরেছিস প্লেন ক্র্যাশ করিয়ে, এবার তুইও সেই একইভাবে মর। আর তখনই টাই যখন বিমানের ককপিটে আসে দেখতে পায় প্লেনের তো কোনো পাইলটই নেই। আর তারপর টিভিতে আরেকটা অ্যানাউন্স আসে, সেটা হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে তুই যদি প্যারাশুট খুঁজে প্লেন থেকে লাফ না দিতে পারিস তাহলে কিন্তু প্লেন ব্রাস্ট হয়ে যাবে, তুই মারা পড়বি। কিন্তু টাইয়ের ভাগ্য এত ভালো ছিল যে, কারণ কথায় আছে খারাপ মানুষ দেরিতে মরে, এজন্য আমি নিজেও ভালো হতে চাই না, একটু খারাপ থাকতে চাই। যাই হোক, টাই তখন প্যারাশুট পেয়ে যায় এবং প্লেন থেকে অল্পের জন্য লাভ দিতে পারে, আর তারপরে প্লেনটা ব্লাস্ট হয়ে যায়। একটা অসাধারণ ভিএফএক্স দৃশ্য ছিল। আর এরপর আমরা দেখতে পাই টাই করে গিয়ে রোডে ল্যান্ড করে, আর তখন একটা গাড়ি সে উড়িয়ে দেয়। আর আমরা দেখতে পাই গাড়ি থেকে ইজে বের হয়, আর ইজেকে দেখে বা পুলিশ অফিসার জেকে দেখে টাই তো অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে আসলে। আর তারপরে যে সবকিছু বলা শুরু করে, মানে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমাদের নিয়ে যাওয়া হচ্ছে 2 দিন আগের রাতে, যেখানে টাই ওই যে সাংবাদিকদের সামনে স্বীকার করে যে আমি খুন করেছি, বাট আমি সেলফ ডিফেন্স করেছি। তো এই কথা কিন্তু ইজেও টিভিতে শুনছিল, আর এই কথা শুনে ইজে হাসছিল, কারণ এই সবকিছুই তার প্ল্যান ছিল। সেই মূলত শুধুমাত্র টাই যেটুক মনে করে যে সেলফ ডিফেন্স করেছে সেই ভিডিওটুকু রেখেছে, কাটার ভিডিওটা রাখেনি। অ্যাকচুয়ালি ওই সুযোগে যেটা করেছে, ইজে গিয়েছে এমন একটা জায়গায়, এর আগের পার্টে সে যখন ক্রিমিনাল ছিল, তার বসের টাকা পয়সা এবং বউ নিয়ে পালিয়েছিল, তো ওই বসের যে অফিস রুম সেখানে যায়। আর এখানে আমরা জানতে পারি ওর যে বস ছিল সে যত খারাপ কাজ করতো সব করতো কি, তার যে কোর্ট ছিল, কোর্টে একটা স্পাই ক্যামেরা ছিল, সেই স্পাই ক্যামেরাতে রেকর্ড করতো, আর সেই সমস্ত জিনিস একটা মেমোরির মধ্যে তার রুমে সিন্ধুকে রেখে দিত। তো আমাদের যে করে কি পালিয়ে সেই বসের রুমে যে এবং সেখান থেকে ওই মেমোরি কার্ডটা নিয়ে নেয়, আর এটা একটু পরেই কাজে লাগবে আর কি। মানে সবাই যখন এদিকে ব্যস্ত, ওই সুযোগেও গিয়েছিল আর কি ওই দিকে। আর তারপর সে যেটা করেছিল, পুলিশ স্টেশনে এসে টায়ের যে জিনিসপত্রগুলো ছিল, কারণ তোমরা জানো যে কাউকে যদি গ্রেপ্তার করা হয় বা পুলিশ স্টেশনে আনা হয়, কিছু সময়ের জন্য তার জিনিসপত্র পুলিশের কাছে জব্দ করা থাকে। তো ওই সময় টায়ের যে পেনটা ছিল যেটার মধ্যে ড্রাগস থাকে, সেটার মধ্যেও করেছিল কি হাই পাওয়ারের ঘুমের ওষুধ ঢুকিয়ে দিয়েছিল। আর তারপরও যখন কিডন্যাপড হয়েছিল, তখনও উল্টো কিডন্যাপারদেরকে গান পয়েন্টে রেখে টাইকে কল করিয়ে বলেছিল যে ওকে কি করবো, মেরে ফেলবো। তো এই কারণে টাইর বিশ্বাস হয়েছিল যে ইজে ওর হাতেই বন্দী রয়েছে। কিন্তু ওই সুযোগেই ইজে করেছে কি, প্লেনে গিয়ে বোম লাগিয়েছে, পাইলটদের হাত করে নিয়েছে ভয় দেখিয়ে। আর তারপর যে মেমোরি কার্ডটা একটু আগে ওই মাফিয়া বসের সিন্ধুক থেকে চুরি করে আনলো, সেই মেমোরি কার্ড আসলে কি রয়েছে এটা আমি বলি তোমাদেরকে। ওই বস কিন্তু একজন মাফিয়া, আর সে টাকার জন্য যে কোনো কাজ করে আর কি। তো টাই ওর বসকে হায়ার করেছিল যে আমার ভাইকে মেরে ফেলো, তবে এমন ভাবে মারবে যেন মনে হয় যে আমার ভাই প্লেন ক্র্যাশে মারা গিয়েছে। তো বস তখন বলে তুমি কি সত্যি এটা করতে বলছো আমাকে, তোমার ভাইকে মেরে ফেলবো? টাই বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু মৃত্যু এমন হতে হবে সবাই যেন ভাবে সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো এই সবকিছু কিন্তু ওই মাফিয়া বসের বুকে যে তোমার কোর্টের মধ্যে ক্যামেরা ছিল, গোপন ক্যামেরা, সেটা রেকর্ড হচ্ছিল। তো আমাদের টাই করেছে কি, ওই মেমোরি কার্ডটা এনে ডাইরেক্ট টিভিতে প্লে করে দিয়েছে এবং বর্তমানে নিউজে এইটাই চলছিল। মানে একটু আগেই যেখানে টাই সবার কাছে অনেক ভালো মানুষ হয়েছে, সে ভালো মানুষ বানানোর পরে ওকে আলোচনায় এনে ভালো বানিয়ে তারপর মনে করো যে ওকে খারাপ বানালো। আর এর সাথে আরেকটা ভিডিও সেখানে প্লে করানো হয়, সেটা হচ্ছে চুলকেও যখন মারছিল, চুল কিন্তু বলেছিল তুই কি কি করেছিস লাইফে, সেখানে কিন্তু টাই সবকিছু স্বীকার করেছিল যে আমি লাইফে এই করেছি, এতগুলো খুন করেছি। তো সেগুলো মনে করো যে প্লে করা হয়। তো এর ফলে যেটা হয়, যে পুলিশ সুপার টাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। আবার এদিকে উল্লেখ্য, টাই যখন প্লেনে ছিল তখন ড্রাগের জায়গায় তো ঘুমের ওষুধ ছিল। তো এই কারণে টাই কতক্ষণ ঘুমিয়েছিল টাই নিজেও যায় না। আর ইজে তার সকল কাজ করে এসে গাড়ি নিয়ে আবার প্লেনের পিছু করছিল যে কখন টাই প্লেন থেকে লাভ দেয় এবং গাড়ি নিয়ে সে ইনস্ট্যান্টলি ওকে উড়িয়ে দেবে। তো বুঝতেই পারছো যে মাঝখানে কি হয়েছে, যার জন্য ইজে বাইরেও রয়েছে এবং মনে করো টাই ইজের সামনে চলে এসেছে। তবে এখানে আমরা ইজের অন্য একটা লুক দেখতে পাই, মানে হ্যান্ডসাম লুকটা, যখন মডেল ছিল সেই লুকটা আর কি। এবং সে এসে করে কি টায়ের গলা টিপতে থাকে, আর তারপর ইজে তার অরিজিনাল রূপে চলে আসে, মানে আসল লাইফের রূপে চলে আসে এবং গলা চাপতে চাপতে চিৎকার করতে করতে বলে তুই যিশুকে কেন মেরেছিস, মানে নায়িকাকে কেন মেরেছে। বাট তখন এখানে ভয়ানক ভাবে ডেথের এন্ট্রি হয়। আর কিন্তু ইজে তখন বলে চলে যাও, আমি ওকে মেরেই ফেলবো। আর তোমরা কিন্তু সবাই জানো যে ইজে কোনোভাবেই কাউকে মারতে পারবে না, ও যদি কাউকে মারতে যায় তখনই কিন্তু ডেথ চলে আসবে। বাট ইজে মানতেই যাচ্ছিল না ওকে মেরে ফেলবে। বাট তখনই যিশুর পেন ও সামনে দেখতে পায়, আর ওটা দেখে আমার মনে হয় যিশু ওকে বলেছিল যে তোমার কাহিনী যেমনই হোক না কেন এটার হ্যাপি এন্ডিং হবে, দেখে নিও। তো এরপর ইজে ওঠে আগুনের দিকে যেতে থাকে। বাট তখনই টাই পেছন থেকে এসে ওকে ছুরি দিয়ে যখন মারতে যাবে, তখন একটা গরম বাতাস আসে এবং টায়ারের প্যারাশুট উড়ে গিয়ে দ্রুত গতিতে আসে একটা বিশাল ট্রাকের সাথে টাই ধাক্কা খায়। এবং বুঝতেই পারছো টাই হয়তো এখানেই মারা যায়, কারণ পুরো স্ক্রিন ব্ল্যাক হয়ে গিয়েছিল। তবে এর সাথে এপিসোডটাও শেষ হয়ে যায়, 5 নম্বর এপিসোড, যার জন্য আমরা জানতে পারি না টাই হারামজাদা কি মারা গিয়েছে না বেঁচে রয়েছে। তবে হ্যাঁ, এখন আমরা 7 নম্বর এপিসোড স্টার্ট করবো, তারপর 8 নম্বর এপিসোড, আই মিন লাস্ট এপিসোড, এবং এই সিরিজের পুরো কাহিনী এই ভিডিওতে দেখা শেষ করবো। তো চলো এবার 7 নম্বর এপিসোডটা স্টার্ট করি। তো যাই হোক, 7 নম্বর 8 নম্বর এপিসোডটার এমন কাহিনী, এটা কিন্তু মনে করো খুবই স্পেশাল এবং এমন ভাবে এন্ডিং হবে তুমি যেটা কল্পনা করতে পারো না। বুঝতে হবে এটা একটা কোরিয়ান স্টোরি আর কি। তো যাই হোক, 7 নম্বর 8 নম্বর এপিসোডে শুরু হয় হচ্ছে ইজের থেকে। আমরা দেখতে পাই ইজে করে কি টাইয়ের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, যে আর কি ওই যে তোমার যিশু আর আগের ইজুকে মারার জন্য ওই দায় নিয়ে জেলে রয়েছে, টাইয়ের দায় নিয়ে, তো তার ভেতরে ঢুকে যায়। অ্যাকচুয়ালি টাই ওকে বলেছিল যে সে ওকে বের করবে, কিন্তু আজও পর্যন্ত কিন্তু ওকে বের করেনি। তো এখানে ইজের কথা ওই অ্যাসিস্ট্যান্ট সকল কিছু স্বীকার করার বদলে জেল থেকে বাইরে বের হবে এরকম হেল্প করবে ইজের, এটাই বলে। আর তারপর আমরা টাইয়ের কোম্পানির যে অবস্থা দেখি, টাইয়ের বাবা কিন্তু অলরেডি পুরো কোম্পানি চ্যারিটিতে দান করে দিয়েছে, যে আমার সন্তান যোগ্য নয় এই কোম্পানি হ্যান্ডেল করার, কারণ ও যদি এরকম একটা পজিশনে থাকে অনেক মানুষের আরো অনেক বেশি ক্ষতি করবে।
করবে ও যদি ক্ষমতায় থাকে, ওর কাছে যদি টাকা পয়সা থাকে। আর ট্রাইকেও অ্যারেস্ট করা হবে, কিন্তু তার আগে ওর চিকিৎসা চলছে আর ওর অবস্থা খুবই খারাপ, বাট এখনো বেঁচে রয়েছে। তো যাই হোক, ইজে তখন বলে তুই বেঁচে আছিস, কিন্তু তুই বেঁচে থাকতে জাহান্নাম কাটিয়ে যাবি। অ্যাকচুয়ালি দুটো পাই কেটে গিয়েছে, তারপর ব্যবসা বাণিজ্য জন্য টাকা পয়সা নেই, এর চেয়ে কষ্টের জীবন আর কি হতে পারে, চিন্তা করো, রাজার মতো থেকেছে, তো ওর শাস্তি পুরো শেষ। আর এরপর আমরা দেখি আমাদের ইজে করে কি যিশুর কবরে যায়, ওর নায়িকার। আর তারপরও করে কি যে মানে এই পুলিশ অফিসারের যে জীবন, সেই জীবন কাটানো শুরু করে। মানে ওর তো মিশন কমপ্লিট হয়ে গিয়েছে, তাই তো মারাই গিয়েছে। তো এইভাবে কিছু মাস ও পুলিশ হিসেবে কাজ করে, আর একদিন একটা চোরকে ধরে। কিন্তু ওই চোর ধরতে গিয়ে হয় কি, জিওন ফাইট করার সময় ব্যথা পেয়ে যায়, মানে ওই জুনিয়র পুলিশটা। আর তারপর ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে জিওনের ওয়াইফ এবং ছোট্ট কিউট মেয়ে আসে। কিন্তু ওই মেয়েটি করে কি আমাদের ইজের কাছে যায় এবং বলে আমার বাবা পুলিশ অফিসার, তুমিও পুলিশ অফিসার, কিন্তু আমার বাবা প্রায় করে কি চোর ধরতে গিয়ে আহত অবস্থায় আসে। আর আজকে আমি এবার অনেক বেশি ভয় পেয়েছি, তুমি যেহেতু তোমার বাবার সাথে থাকো, প্লিজ আমাকে কথা দাও তুমি আমার বাবার কিছু হতে দেবে না, আমার বাবাকে যে কোনো মূল্যে সেফ রাখবে, প্রমিস করো। তো এরপর ইজে আর ওই বাচ্চাটা করে কি প্রমিস করে। আর তারপর ইজে ওদেরকে দেখে ভাবে আজকে যদি আমি বেঁচে থাকতাম, তাহলে যিশুর সাথে আমার এরকম একটা ফ্যামিলি থাকতো। আর এরপর আমরা দেখি ইজে আর জিওন যখন একটা মিশনে গিয়েছে একটা চোরকে ধরতে, তখন জিওনের জীবন পুরো বিপন্ন। আর ওই সময় জিওনকে বাসে দেখে ইজেও করে কি ছাদ থেকে ওই চোরকে নিয়ে পড়ে যায়। আর এখানে ইজের এই পুলিশ লাইফেরও মৃত্যু হয়ে যায়। আর তারপর যখন ইজে ওই ডেথের কাছে সামনে ফেরত আসে, তখন ডেথ ওকে জিজ্ঞাসা করে তুমি কি আবারও সুইসাইড করলে? ইজে বলে না না, আমি সুইসাইড করিনি, আমি একজনের জান বাঁচিয়েছি, আমি আমার প্রমিস রক্ষা করেছি। আর তখন ডেথ হাসতে থাকে, বলে ঠিক আছে এবার যাও, দেখা হবে এবার পরের জীবনে, দেখো কেমন লাগে পরের জীবনটা। তো এরপর ইজে করে আবার নেক্সট লাইফে আসে, কিন্তু এখানে সে নিজেকে একটা ভিখারি হিসেবে দেখতে পায়। অ্যাকচুয়ালি ডেথ এজন্যই হাসছিল কারণ এই জীবনেও একটা ভিখারি হবে। আর তখনও টিভিতে নিউজ দেখতে পায় যে অনেক বড় একটা নাম করা পুলিশ অফিসার মারা গিয়েছে, আর তার ফিনারেলে দেশের প্রাইম মিনিস্টার আসবে। আর ওইদিকে আমরা দেখতে পাই টায়ো হসপিটালে বসে টিভিতে দেখছিল যে ইজে মারা গিয়েছে, এবং ও খুব খুশি হয় যে আমাকে তো শেষ করে দিয়েছিস, কিন্তু তুইও মারা গিয়েছিস, ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। মানে ওর পা গিয়েছে, ব্যবসা গিয়েছে, সব গিয়েছে, কিন্তু ওর মনে শয়তানি এখনো দূর হয়নি। আর এরপর আমরা দেখি ওইদিকে ইজের ফিউনারাল চলছে, কিন্তু বর্তমানে যে আমাদের ইজে ভিখারি হয়ে এসেছে সে ওই ফিউনারালে যায় বা শেষকৃত অনুষ্ঠানে যায়। আর ওখানে গিয়ে সে দেখতে পায় যে জিওনের মেয়ে ইজেকে ধন্যবাদ জানাচ্ছে, পুলিশ অফিসার ইজেকে, যে আমার বাবার জীবন বাঁচিয়েছো আর আমার প্রমিসটাও রেখেছো। তো তখন আমাদের ভিখারি ওই বাচ্চাকে হাই বলে যে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য তোমাকে ওয়েলকাম, কিন্তু ওই বাচ্চাটি ওকে দেখে ভয় পেয়ে যায়। আর ইজে তখন মনে মনে বলে এতক্ষণ তো আমাকেই থ্যাংক ইউ জানালো, কিন্তু আমাকে দেখে ভয় পাচ্ছে, কারণ কি রে ভাই? কিন্তু তখন একটা লোকের শোকে তাড়িয়ে দেয়, মানে বুঝতেই পারছো তো এখন সেই যে নয় পুলিশ অফিসার ইজে নয়, ও তো একটা ভিখারি। বাট তখন সেখানে পুলিশ অফিসার ইজের যে অফিসার ছিল, চিফ ছিল, সে আসে এবং সেই ভিখারি ইজেকে শেষকৃত্য অনুষ্ঠানে কিছু খাবার দেয়। বাট ততক্ষণে সেখানে প্রাইম মিনিস্টারও চলে আসে, আর ওই মুহূর্তে মানুষের তো অনেক ভিড় লেগে যায়। তো ইজের তখন অনেক মন খারাপ হয় যে সবকিছু করলাম আমি, কিন্তু আমাকে কেউ আজকে চিনতেই পারছে না। আর এরপরও যখন সেখান থেকে নিচে নেমে আসছিল, তখনও সিঁড়িতে জিওনকে কাঁদতে দেখে। অ্যাকচুয়ালি জিওন কাঁদছিল এখানে ইজের জন্য, যে আমাকে বাসা থেকে ইজে মারা গিয়েছে। তো তখন আমাদের ভিখারি ইজে করে ওকে সান্ত্বনা দেয় এবং বলে এই দোষ তোমার না, কিন্তু জিওন উল্টো ওকে মারতে যায় এবং বলে তুই কে রে শালা। আর তখন ও বুঝতে পারে যে না, আমি তো এখন সে আমি নেই, আমি তো এখন একটা ভিখারি। আর তখন ওর গার্লফ্রেন্ডের বলে একটা কথা মনে পড়ে। ওর গার্লফ্রেন্ড যখন ওর এই গল্পটা শুনেছিল বারবার জন্ম নিচ্ছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ও যখন হ্যান্ডসাম ছিল, মডেল ছিল, তখন কিন্তু ওর গার্লফ্রেন্ড যিশুকেও নোবেল লিখতে হেল্প করেছিল। তো ওই গল্প শুনে ওর গার্লফ্রেন্ড বলেছিল তুমি যদি এতগুলো জীবন কাটাও, তাহলে তোমার বেঁচে থাকা এতে সার্থকতা কোথায়? তোমার জীবনের তুমি কোনো ভ্যালুই বানাতে পারবে না। তো আজকে যে বুঝতে পারি যে আমি এতবার জন্ম নিয়েছি, এতবার মরছি, যে আমি কোনো ভ্যালুই ক্রিয়েট করতে পারছি না। আর সবচেয়ে মূল্যবান জিনিসটা হচ্ছে আমার নিজের জীবন, যেটা আমি ফার্স্ট লাইফে ছিলাম। কিন্তু তখন ওর মধ্যে বলটা চলে আসে, আর ওই বল থেকে পালাতে গিয়ে ও করে কি সিঁড়ি থেকে পড়ে যায় এবং আবার ওর মৃত্যু হয়ে যায়। তো এভাবে ওর 10 নম্বর জীবনটাও শেষ হয়ে যায়। আর এরপর ওর কাছে মাত্র 2টো জীবন বেঁচে রয়েছে। আর এবার ও ডেথকে নিজেই বলে যে আমাকে দ্রুত আবার দুনিয়ায় পাঠাও, আমি দ্রুত যেতে চাই। কিন্তু ডেথ তখন ওকে বলে দেখো এবারের মৃত্যুটা কিন্তু অনেক বেশি পেইনফুল হবে। ইজে বলে কোনো ব্যাপার না, আমাকে পাঠিয়ে দাও, কারণ আমার জীবনে আর কোনো কিছু আমার চাওয়া নেই। তো এবার ইজে পৌঁছে যায় একটা মিডল এজে এবং ও বলে কি আমি আবার হবে, আমি জেনেই বা কি করব। আর তখনই যখন ওর ভেতরে ওই বলটা আসে, বুঝতে পারে এই লোকটা তো আত্মহত্যা করতে যাচ্ছে। আর তখন আমরা ওই লোকটার পাস্ট দেখতে পাই যে ওই লোকটা ভালো চাকরি করতে এক সময়, বাট তার চাকরি চলে যায়। আর তখন তার বউ এবং বাচ্চা তাকে ছেড়ে চলে যায়। আর এই কারণে লোকটি সিদ্ধান্ত নিয়েছে, মানে এই মধ্য বয়সে এসে সিদ্ধান্ত নিয়েছে সে সুইসাইড করবে, কারণ না আছে তার চাকরি, না আছে তার পরিবার। আর তখনই সিন শিফট হয়ে ইজের ফার্স্ট লাইফে চলে আসে, যেখানে ইজে ফ্রেশ হয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছিল, আর ওর সাথে একটা লোকের ধাক্কা লাগে, আর সেই লোকটাই কিন্তু ইজে ছিল। আর এরপর যখন ওই লোকটি রাস্তায় যায়, তখনই তার অ্যাক্সিডেন্ট হয়। আর ওই অ্যাক্সিডেন্টটা কি করেছিল নিশ্চয়ই তোমরা জানো, টাই করিয়েছিল। মানে লাস্টে সবকিছু গিয়ে এক জায়গায় মিলে যায়। তো এখানে বুঝতেই পারছো ইজেকে কিন্তু টাইম ট্রাভেল করে পাস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং এর জন্য আমরা এখানে ডাবল ইজে দেখেছি এবং টাইকেও আবার আগের অবস্থায় দেখেছি। এটা জাস্ট ইজেকে বুঝ দেওয়ার জন্য এই লাইফটাই দিয়েছে আর কি। তো যাই হোক, ওখানে ওই ইজে মানে ওই মধ্যবয়স্ক ইজে যখন পড়েছিল, তখন সেখানে টাই চলে আসে, আর টায়ের পেছনে আসলে ওই সময় ডেথ এসে দাঁড়িয়েছিল। আর তখন এই মধ্যবয়স্ক ইজে, সে তো ডেথকে চেনে, সে ডেথকে দেখে বলেছিল প্লিজ আমাকে এই জীবন থেকে বাঁচিয়ে নাও, আমি আমার ফ্যামিলির জন্য কিছু করতে চাই, আমি এখন মরতে চাই না। কিন্তু টায়ের কাছে মনে হয়েছিল যে এই লোকটি আমার কাছে সাহায্য চাচ্ছে, আমি গড হয়ে গিয়েছি, আমার কাছে জীবন ভিক্ষা যাচ্ছে। আর তখনই টায়ের ভেতর থেকে ওই শয়তানি আত্মা জেগে উঠেছিল এবং ও একটা সাইকোপ্যাথ হয়ে গিয়েছিল। ওর ভেতরে গড হওয়ার একটা আকাঙ্ক্ষা চলে এসেছিল যে আমার কাছে টাকা আছে,
ক্ষমতা আছে, আমি গড, এবং ও মানুষদের মরে যেতে দেখতে ভালো লাগতো এবং মরার আগে ওর কাছে যে ভিক্ষা চাইতে এটাও ভালো লাগতো। আর এখানে লক্ষ্য যিশুকেও কিন্তু এর জন্য মেরেছিল। নর্মালি যাচ্ছিল যিশুর সাথে ওর কোনো পরিচিতও ছিল না, কখনো দেখেও নি, তাই জাস্ট ওদেরকে একা দেখে মনে করো ফাঁকতালে পেয়ে মেরে দিয়েছে। ও জাস্ট মারতে ভালো লাগতো, মানে মেয়ে দেখেই মূলত ওকে মেরেছিল, ওখানে টার্গেট ইজে ছিল না। তো যাই হোক এই জীবনটা কিন্তু টাইম ট্রাভেলের সাথে আর কি সম্পর্কিত। এখানে দুটো ইজে রয়েছে এবং আমাদের ফার্স্ট পর্ব যে শুরু হয়েছে ওই সময় কিন্তু এই এখনকার ইজে ওই লোকটার ভেতরে ছিল। মানে বিষয়টা অনেক কমপ্লিকেটেড, এত মাথা ঘামানোর দরকার নেই, বাট বুঝতে পেরেছো আর কি। তো যাই হোক এই লাইফেও তো আবার ইজে মরে যায়, আবার তারপর ইজে ফিরে যায় হচ্ছে ডেথের কাছে। আর ডেথ তখন বলে তুমি আবারও নিজেকে মেরে ফেললে। ইজে তখন বলে এত কথা শুনতে চাই না, আমাকে লাস্ট জীবনে পাঠাও, মানে 12 নম্বর জীবনে। আর সেখানে আমি মরে গিয়ে ডাইরেক্ট আমি দোজখে যেতে চাই, আমি আর এই লাইফ নিতে পারছি না। কিন্তু ডেথ তখন বলে তোমাকে আমি এমন লাইফে পাঠাচ্ছি পরের লাইফে তো তুমি চাইলেও আর মরতে পারবে না, কিন্তু ইজে বলে আমি তোমাকে করে দেখো, আমি পরের লাইফে গিয়ে মরবই, তোমাকে জলদি শুট করো। তো যাই হোক এবার ইজে যখন চোখ খোলে সে দেখতে পায় সে এখন নিজের রুমে রয়েছে, নিজের বাড়িতে। আর এরপর যে শকিং জিনিসটা আসে সেটা হচ্ছে ও নিজেকে দেখতে পায় ও নিজের মায়ের বডিতে রয়েছে, মানে শেষ জীবনে ও নিজেই নিজের মা। আর তখনই বলটা চলে আসে, কিন্তু ইজে বলে না না আমি আমার মায়ের পাস্ট দেখতে চাই না। বুঝতেই পারছো মায়ের পাস্ট দেখা মানে মায়ের সবকিছু জানা, কোন সন্তান সাহস করবে, বাট ওকে তো দেখতেই হবে। তো ও দেখতে পায় ওর মায়া অনেক সুন্দরী ছিল, যুবতী ছিল, গিটার বাজাতো এবং অনেক কিছু জানতে পারে যেটা ও জানতো না ওর মার সম্পর্কে। আর এটা জানার পরে ইজের মনে হয় আমার মায়ের সম্পর্কে আমি অনেক কিছু জানতাম, বাট এখন মনে হচ্ছে আমি কিছুই জানি না। তো এখানেও জানতে পারে ওর মা অনেক সুন্দরী ছিল, অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছিল, ওনার হাজবেন্ড অনেক ভালো মানুষ ছিল। আর তারপর ইজের জন্ম হয়, আর তারপর উনি প্রতিদিন ইজেকে নিয়ে পাহাড়ে যেতেন, বেশ হাসি খুশির পরিবার ছিল ওদের। আর এরই মধ্যে একদিন ইজে অসুস্থ হয়ে যায়, ওর মা ওকে কাঁধে করে হসপিটালে নিয়ে গিয়েছিল। আর ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা অনেক কষ্ট করে বাথরুম পরিষ্কারের কাজ নেয়। আর তারপর একদিন ইজেকে ওর মা ড্রিঙ্কস করতে দেখেছিল। আর তারপর যখন ফাইনালি আমি ছাদে মরতে গিয়েছিলাম তখন মা আমাকে অনেকবার কল করেছিল, কিন্তু আমি ধরিনি। আর এই সিনগুলো আমরা কিন্তু অলরেডি দেখেছি এপিসোড 1-এ। আর আমরা দেখেছিলাম যে আমাদের ইজের মার কল এসেছে, বাট ইজে তারপরেও কিন্তু কলটা ইগনোর করে লাভ দিয়ে দেয়। আর তারপর যখন ওর মায়ের কাছে ওর মৃত্যুর খবর যায়, ওর মা কাঁদতে কাঁদতে হসপিটালে আসে এবং ওখানে আমরা যিশুকেও দেখতে পাই, যিশু অনেক কান্নাকাটি করে। আর তারপরে ইজের মা পুলিশ স্টেশনে এসেছিল এবং নিজের নামে কেস করতে এসেছিল। তার কাছে মনে হয়েছিল যে সে একটা ভালো মা নয়, এই জন্য তার সন্তান আত্মহত্যা করেছে, তার নিজের শাস্তি কামনা করেছিল। কিন্তু বুঝতে হবে ইজের মায়ের তো অবস্থা অনেক খারাপ, সে তো আর শোক নিয়ে বসে থাকতে পারবে না। পেটের ক্ষুধায় তাকে আবারও পরিষ্কার করার কাজ করতে শুরু করতে হয়, বাট তার বয়স হয়ে গিয়েছে, অনেক কষ্ট তার লাইফে। তো এটা দেখি যে বুঝতে পারে যে আমার মায়ের লাইফে আমি কি করে দিয়েছি। আর এরপর সিন আবার প্রেজেন্ট আসে এবং ইজে ডিসাইড করে সে আর মরবে না, ওর মায়ের জীবনই কাটাবে। আর এটাই ওর জন্য শাস্তি হবে, কারণ ওর মায়ের জীবনকেও নরক করে দিয়েছিল, আর এর জন্য ও নরক ডিজার্ভ করে। তো এর মায়ের জীবনে যদি ও থাকে এটাই নরকের মতো অনুভূতি হবে ওর। তো এরপর থেকে যে মায়ের জীবন কাটাতে শুরু করে, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। আর বয়স হয়ে যাওয়ার কারণে ও ঠিক মায়ের মতো ওই বডির ব্যথা অনুভব করে। আর এরপরও একটা ব্যাংকের পাসবুক পায়। আর তখন ওর ছোটবেলার কথা মনে পড়ে, যখন ও ছোট ছিল তখন ওর মা কাজ করে ওর জন্য পয়সা জমা করতো, আর এজন্যই করতো যাতে ইজে বড় হয়ে গেলে ওই টাকা দিয়ে বাড়ি কিনতে পারে। বাট ওর মা কখনোই অত বেশি টাকা জমাতে পারেনি। আর এরপর ওর মায়ের স্মৃতিতেও দেখতে পায় যে ওর মা প্রতিদিন ইজের কবরে যেত এবং তারপর বাড়িতে এসে ছবির সামনে কাঁদতে কাঁদতে বলতো তুই পরের জন্মে ভালো কোনো ঘরে জন্ম নিস, তোর বাবা মা যেন অনেক ধনী হয়, তুই যেন ভালো থাকতে পারিস, তোর জন্য সুইসাইড করতে না হয়, আমি তো পারলাম না। আর তখন ইজে যখন এই দৃশ্যটা দেখে, মানে এখানে যে ইজেটাকে দেখছো এটা কিন্তু প্রতীকী ইজে, সে কান্না করতে করতে বলে আমি তোমারই ছেলে থাকতে চাই সারা জীবন। কিন্তু বুঝতেই পারছো এটা তো জাস্ট মেমোরি, এখানে তো আর বলে লাভ নেই। তো এখানে আমরা জাস্ট জীবনের মূল্যটা বুঝতে পারি যে মরার পর আর কোনো কিছু করার থাকে না। তো ইজেও এটা বুঝতে পারি, মানে ডে তোকে সবকিছু দেখাচ্ছে যে তুই মরার পরে কি কি হয়েছে। তো যাই হোক তখন ইজের আরেকটা কথা মনে পড়ে যে ওর মাকে বলেছিল যে সে পাহাড়ে যেতে চায়, কারণ নিজের বাবা একসময় ওর মাকে ওখানে নিয়ে যেত। তো ইজে তখন বলেছিল মা আমি ভালো চাকরি পেলে টাকা পয়সা ইনকাম করে তোমাকে সেখানে পিকনিক করবো, কিন্তু ওর মা বলেছিল আমার তো হাঁটুতে ব্যথা রে, কিন্তু ইজে উত্তর দিয়েছিল আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাবো। তো যাই হোক এবার আমরা দেখি ইজে করে কি পাহাড়ে যায়, মানে ওর মায়ের রূপে মায়ের বডি নিয়ে। আর তারপর পাহাড়ের ওপরে গিয়ে ও ওখানে দাঁড়ায়, আর ইজে ফিল করে ওর মায়ের পাশেও দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এরপর যখন অন্ধকার হয় ফেরার সময় হয় কি ওর মায়ের তো চোখের দৃষ্টিশক্তি কম, আর ওর মায়ের বডিতে ইজে রয়েছে, ইজে করে কি পড়ে যায়। আর এরপর যখন চোখ খুলে সে দেখতে পায় যে ও হসপিটালে এবং হুইল চেয়ারে রয়েছে। আর তারপর ইজে আমাদেরকে বলে যে আমি আমার মায়ের বডিতে 32 বছর কাটিয়েছি এবং এত বছর বয়সে আমি আমার নিজের বডিতেও কাটাইনি, মানে ও তো মারা গিয়েছে হচ্ছে 24 বছর বয়সে এবং 32 বছর আগেই তো আত্মহত্যা করেছিল। তো যাই হোক ওর মায়ের বডিতে ওর জীবন প্রায় শেষ, মারা পড়বে। আর লাস্টে ইজে করে কি একটা ছবি দেখছিল যে এখানে ওর মা আর যিশু ছিল। তো ইজে সবগুলো জীবন কাটিয়ে এবং মায়ের শরীরে 32 বছর কাটিয়ে বুঝতে পারে যে আমি অনেক ভীতু ছিলাম, আমি যদি চাকরি না পেতাম আমি ভাবতাম যে মাকে কিভাবে রাখবো, আমাকে নিয়ে সবাই মজা করবে, আমি যদি গার্লফ্রেন্ডকে বিয়ে করতে না পারতাম ভাবতাম যে আমি কিভাবে বাঁচবো, আর এত প্রেশারে আমি আত্মহত্যা করেছি। কিন্তু এগুলো ছাড়াও আমি মাকে সুখী রাখতে পারতাম, আমি ওই গার্লফ্রেন্ডকে খুশি রাখতে পারতাম, আমার সুন্দর একটা সংসার থাকতে পারতো, আমি কি ভুলটা করেছি সুইসাইড করে। আর তারপরে ওর মা মারা যায়, মানে ইজে সবকিছু বুঝতে পারে এবং ইজে আবারও নরকে চলে আসে। আর তারপর ইজে ডেথকে বলে ডেথ আমি তোমাকে অনেক মিস করেছি, কারণ পুরো 32 বছর পরে আমাদের দেখা হলো, মানে বুঝতেই পারছো ইজে তো মায়ের শরীরে 32 বছর ছিল, কিন্তু ডেথ আগের মতো এখানে সেক্সি রয়েছে আর কি। এর কারণটা হচ্ছে ডেথ তো আত্মা, আর ইজেও তো মনে করে একটা আত্মা, এটা তো ইজের স্পিরিট, ও তো অরিজিনাল ইজে নয়। তো যাই হোক এখানে সে ডেথকে বলে আমাকে আবার শুট করো, আমি আরেকটা জীবন পেতে চাই, আমি ওই জীবনটা অনেক ভালো মতো কাটাবো, যে কোনো জীবনের
আমি মূল্য দেবো। কিন্তু ডেথ বলে আর তো গুলি নেই। আর ইজে তখন কেঁদে বলে প্লিজ আমাকে আর একটা বার ইজে বানিয়ে পাঠিয়ে দাও, আমার প্রথম জীবন আর একটা বার পাঠিয়ে দাও। বিশ্বাস করো আমার লাইফে যত যাই কিছু আসুক আমি কখনোই সুইসাইড করবো না। আমি আমার মাকে জড়িয়ে ধরে বলতে চাই যে আমি তাকে কতটা ভালোবাসি। আমি যিশুর কাছে গিয়ে বলতে চাই যে আমি ওকে কতটা ভালোবাসি। আমার লাইফে যা মনে হয় তাই হোক, আমি লাইফে কখনো আমি হার মানবো না, আত্মহত্যার পথ বেছে নেবো না। আমি জীবনের পুরো মূল্য বুঝতে পেরেছি। আর তখন ডেথ বলে ঠিক আছে, তোমার রেজাল্ট হচ্ছে তুমি জিতে গিয়েছো, আর আমি তোমাকে এখন শুট করবো, বাট আমি জানি না এরপর কি হবে, দেখা যাক, তুমি নিজেই দেখবে। আর এটাই মনে হয় আমাদের শেষ দেখা হচ্ছে। তো এরপর ডেথ করে কি বন্দুক বের করে ইজেকেই দিয়ে দেয় এবং বলে তুমি নিজেই শুট করো। তো এরপর ইজে নিজেকে শুট করে এবং মারা যায়। আর তখন সিন আসে হচ্ছে একেবারে এপিসোডের ফার্স্টে, যেখানে আমাদের ইজে ছাদে থেকে লাফ দিয়ে আত্মহত্যার জন্য পুরো রেডি এবং মায়ের কল এসেছে। তো এবার সেই সিচুয়েশনটা ইজে করে কি মায়ের কলটা রিসিভ করে, সে লাভ দেয় না, আর মায়ের সাথে কথা বলতে শুরু করে। আর যে ডেথ নোটটা ছিল সেটা হাওয়ায় ভাসতে শুরু করে। আর বুঝতেই পেরেছো ইজে কিন্তু পুরো জীবনের মূল্য বুঝেছে যে জীবন কি জিনিস, আর এই কারণে ইজে আর সুইসাইড করবে না এবং সে এই জীবনটা পুরো সুন্দরভাবে উপভোগ করতে থাকে তার মায়ের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, এবং তার বিন্দাস লাইফ। তার চাকরি কোনোদিন না হোক, কামড়া দিয়ে খাবে, গার্লফ্রেন্ড না থাকুক, চলে যাক, সারা জীবন সিঙ্গেল থাকবে, বাট সুইসাইড করবে না। তো এখানে এই সিরিজটা শেষ হয়ে যায়। তো যাই হোক, তুমি কি বুঝলে? এখানে এই সিরিজ নিয়ে অনেক কিছু বলা সম্ভব, বাট আমি লাস্টে কোনো জ্ঞান দিতে যাচ্ছি না। এর কারণটা হচ্ছে আমি যদি জ্ঞান দিই ব্যাপারটা হবে কি ভন্ডামি মনে হয়, কারণ আমি নিজে যত জ্ঞান দিই আমি নিজে ওগুলো মেনে চলি না, টোটাল ভন্ডামি মনে হয়। তো আমি কোনো জ্ঞান দেবো না, বাট শর্টকাটে যেটা বলি, এখানে আমাদের জীবনের মূল্যটা বোঝানো হয়েছে। আমরা মনে করি যে এই চাকরিটা যদি না পাই, যদি এই টাকাটা শেষ হয়ে যায়, আমি তারপর কি হয়ে বাঁচবো, আমার কি হবে? তবে একটা ব্যাপার হচ্ছে কি, তোমার লাইফের যত খারাপ অবস্থায় হোক, লাইফের টার্নিং পয়েন্ট আসতেই পারে। যেমন কয়েকদিন আগে একটা ছেলে ইতালি গিয়েছে 20 লাখ টাকা খরচ করে, লোন মন করে, সেখানে গিয়ে সুইসাইড করেছে। জব নাই, কাজ নাই, কিছু নাই, বাট একটা না একটা কিছু তো হতো। ও যদি বেঁচে থাকতো হয়তো খুব খারাপ অবস্থা হতো, হয়তো ইতালিতেও মনে করো অবৈধ হয়ে যেত, বাট সাম হয়তো বেঁচে থাকতে পারতো। লুকিয়ে লুকিয়ে অনেকে কাজ করেছে, মানে যে কোনো, আমি জাস্ট এটা বোঝাচ্ছি। আবার মনে করো তুমি একটা মেয়েকে দেখেছো, ওর জন্য তুমি অনেক পাগল। আমিও এরকম কারোর জন্য পাগল ছিলাম, বা অনেকেই থাকে, বাট হয়েছে কি কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। আমি বরাবরই যেটা বলে থাকি, তুমি যদি মেয়ে মানুষের জন্য বা ছেলে মানুষের জন্য মন খারাপ করো, তুমি দেখো তোমার আশেপাশে অনেক মানুষ রয়েছে, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে। তো একটা কথা মনে রাখবে, বাবা মা মারা গেলে যেহেতু আমাদের সহ্য হয়, তার মানে হচ্ছে আমরা যে কোনো আপনজন বা যে কোনো মানুষকে হারানোর দুঃখ সহ্য করতে আমরা পারবো। তো ওইটাই গেল। আরেকটা কথা হচ্ছে টাকা পয়সার যে ব্যাপারটা, আমাদের এক্সপেকটেশন কম রাখতে হবে সবসময়। আমাদের কাজ করতে হবে বেশি, বাট এক্সপেকটেশন কম রাখতে হবে। যেমন আমি কিভাবে বলবো, ধরো বিদেশ থেকে তোমার মামা আসবে, তুমি ধরে রেখেছো iPhone 13 আনবে, বাট সে এনে দিল হচ্ছে রেডমির একটা ফোন। বাট তোমার দূরবর্তী একজন আত্মীয় আসছে যার কাছ থেকে তুমি কিছুই আশা করে নাই, সে যদি তোমাকে একটা সাবান পাঠিয়ে দেয়, তুমি অনেক খুশি, বাহ আমার জন্য এটা নিয়ে এসেছে। আমি যেটা কথাটা বলছি এটার সাথে এটা হয়তো রিলেট করছে না, বাট বেশিরভাগ সুইসাইড আমাদের এক্সপেকটেশন, রিলেশনস এগুলো থেকে হয়ে থাকে। এক্সপেকটেশন মানে তোমার ওই কর্মজীবন, পড়ালেখার অমুক রেজাল্ট হবে, এই সেই এগুলোর সাথে জড়িত, আর রিলেশন তো ওই যে প্রেম প্রীতির সাথে জড়িত। এই দুইটা কারণে মূলত বেশিরভাগ সুইসাইড হয়ে থাকে। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নেব, বাট এই সিরিজটা মনে হয় আমাদের সবাইকে কিছু একটা শিখিয়ে গিয়েছে। প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার মানুষ সুইসাইড করে, ডেথরা যদি ওদেরও এরকম করে একটা সুযোগ দিত তাহলে কেউ আর সুইসাইড করতো না। আর এখানে আমরা যে পুরো সিরিজটা দেখলাম, এটা কিন্তু একটা কসমিক টাইম লাইনে হয়েছে। এর মানে হচ্ছে বুঝতে পারছো, আমাদের যে ইউনিভার্স তৈরি হয়েছে, এখানে যে টাইমটা রয়েছে, যে ইউনিভার্সটা তৈরি করেছে আমাদের সৃষ্টিকর্তা, সে কিন্তু এই টাইম লাইনের মধ্যে নেই। তো এখানে যে টাইম লাইনটা আমরা দেখেছি, এটা মনে করো সৃষ্টিকর্তা প্রদত্ত একটা টাইম লাইন। তো এখানে আমরা দেখলাম যে পুরো 32-40 বছরের কাহিনী, বাট এটা কয়েক সেকেন্ডে ঘটে গিয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম, বাট কাল্পনিক হোক বা যাই হোক, পুরো শিক্ষণীয় একটা ঘটনা ছিল, পুরো শিক্ষণীয় একটা সিরিজ ছিল। আমি আশা করি তোমরা সবাই খুব এনজয় করেছো এবং এই সিরিজটা থেকে তোমরা কিছু শিখতেও পেরেছো। এবং তোমরা যদি চাও মাঝে মাঝে আমরা এরকম সিরিজ র্যান্ডম ভিডিও চ্যানেলে চালাবো, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, কিংবা তোমরা যদি চাও যে আমি কে ড্রামার জন্য আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করি, সেটাও জানাবে। এটা নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।